রবিবার দিন টেকনোলজির দুনিয়ায় ছুটি থাকে, তার জন্য সেরকম কোনো টেক নিউজ থাকে না, তাই গতকাল টেক নিউজ আসেনি এবং আজকে প্রচুর টেক নিউজ নিয়ে তাই আমরা হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং রবিবার আপনাদের সাথে ইনস্টাগ্রামে যে লাইভ চ্যাটে কথাবার্তা বলার কথা ছিল সেটা হয়ে ওঠেনি বিশেষ কারণে, এবং সেটা খুব শিগগিরই হবে। অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো, দু একদিনের মধ্যেই আমরা লাইভ চ্যাটে একসাথে কথা বলবো, আলোচনা করবো, আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। এবং ইনস্টাগ্রামে কেউ ফলো করতে চাইলে আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ফলো করতে পারেন। তো যাই হোক, পোলে গতকাল প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে রিয়েলমি 6i অর্থাৎ ইন্ডিয়ান নার্জো 10 এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে অর্থাৎ 17,000 টাকা, সেই দামে কি ঠিকঠাক লঞ্চ হয়েছে? আপনার মতামত কি? তো আপনাদের মধ্যে 12% বলেছেন যে হ্যাঁ দাম ঠিকই আছে, এবং 60% বলেছেন যে দাম সামান্য বেশি। খুব বেশি বলেছেন 12%, আর 10% বলেছেন তাদের কোনো আগ্রহ নেই। তাই 12 কেটে গেল, সামান্য বেশিটাই আমরা ধরবো 60%-এর কথা, এবং এই 10% যাদের কোনো আগ্রহ নেই তাদের মধ্যে আমিও আছি, কারণ এইচডি ডিসপ্লে দিয়ে ফোন ওই দামে আমার সত্যিই কোনো আগ্রহ নেই। ওখানে হিলিও G80 প্রসেসর আছে, যেটা ভালো প্রসেসর, গেমিংয়ের জন্য ঠিকঠাক প্রসেসর, কিন্তু সেই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসরের সমান মোটামুটি। তো সেক্ষেত্রে রিয়েলমি 3 প্রো বহু আগের ফোন, সেই ফোনটা এর ভালো বিকল্প হতে পারে, যেখানে ফুল এইচডি প্লাস আপনি ডিসপ্লে পাবেন। তাই রিয়েলমি 3 প্রো না নিয়ে কেন আমরা রিয়েলমি 6i নেব, আমি এটাই বুঝি না। আসলে ব্যাপারটা এটাই যে রিয়েলমি একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। যেমন এই মাসে তারা মালয়েশিয়াতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি C11, যে ফোনটা তারা আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে ইন্ডিয়াতে লঞ্চ করবে। এবং জুলাই মাসে ইন্ডিয়াতে তারা 6 সিরিজের আরও একটা কোনো ফোন লঞ্চ করতে চলেছে, 6i নয় অবশ্যই, কিন্তু 6s কি হবে আমি জানি না, বা নাম বলা যাবে না। আসলে সোজা কথা এটাই, বলার কিছু নিয়ম টিয়ম থাকে, বলা যায় না, কিন্তু আপনাদের কাছে এটা এক্সক্লুসিভ আমি খবর দিলাম যে আগামী মাসে রিয়েলমি 6 সিরিজের একটা ফোন আর রিয়েলমি C11 ইন্ডিয়াতে লঞ্চ করছে। কিন্তু রিয়েলমি এত ফোন লঞ্চ করছে কেন, সেই কথা বলছি। তার আগে বলে নিই, রিয়েলমি C11-এর ডিজাইনটা একটু অভিনব হয়েছে, অন্যরকম করেছে রিয়েলমি, যেটা আমার মনে হয়েছে ভালো, কারণ রিয়েলমির ডিজাইন একঘেয়ে লাগছিল, একঘেয়ে হয়ে যাচ্ছিল। C11-এ হিলিও G35 প্রসেসর থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে না, যেটা ছবি লিক হয়েছে সেখান থেকে, অর্থাৎ আন্দাজ করা যাচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। রিয়েলমি C3 থেকে এটা ডাউনগ্রেড করা হচ্ছে হিসেব মতো। সেক্ষেত্রে এই ফোনটা দাম কত হবে? দাম যদি আরও কমে থাকে, অবশ্যই যারা কম দামে ফোন কিনতে চান তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। দেখা যাক রিয়েলমি C3 কী দামে কীরকমভাবে আসে, অবশ্যই আমাদের আগ্রহ থাকবে, এবং এইসব ব্যাপারে সব জানার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রিয়েলমির এই ফোনটাতে ভালো ব্যাপার যেটা, যে এখানে 5000 mAh ব্যাটারি থাকছে, 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে থাকছে, যেটা বড় ডিসপ্লে, তবে এইচডি প্লাস ডিসপ্লে অবশ্যই। এবং এখানে ব্যাক সাইডে থাকছে দুটো ক্যামেরা, 13+2 মেগাপিক্সেল। ফ্রন্টে কত থাকবে এখনও জানা যায়নি, তবে আন্দাজ করা হচ্ছে এটা 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এবার বলি রিয়েলমি এত ফোন নিয়ে আসছে কেন। আসলে রিয়েলমি শুধু নয়, রিয়েলমি, শাওমি, স্যামসাং সবাই এত ফোন নিয়ে আসছে। তো কারণটা কি? কারণটা একটা খুব সোজা কথা আছে বিজনেসের ক্ষেত্রে, যখন আপনি কাস্টমারকে ইমপ্রেস করতে পারবেন না তখন তাকে কনফিউজড করে দিন। অর্থাৎ যখন কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখে খুব একটা খুশি হচ্ছে না, সে প্রোডাক্টটা দেখে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না, তাকে আপনি একেবারে বিভ্রান্ত করে দিন। অনেক রকম প্রোডাক্ট দেখান, 10 রকম প্রোডাক্ট দেখান, সে বিভ্রান্ত হয়ে কোনো একটা কিনে ফেলবে। এটাই এখনকার দিনে বিজনেস পলিসি, এবং এটার জন্যই এখন স্মার্টফোন কোম্পানিগুলো এত ফোন লঞ্চ করছে, যেটা আমাদের জন্য একদম ভালো না। ভবিষ্যতের ব্যবসা কি? অনেকেই ভাববেন যে তথ্যটা বোধহয় ভবিষ্যতের ব্যবসা। না, তথ্য এই মুহূর্তে সব থেকে দামি জিনিস। ভবিষ্যতের ব্যবসা হতে চলেছে মহাকাশ ট্যুরিজম, অর্থাৎ আকাশে ঘুরতে যাওয়া। হ্যাঁ, এটা কোনো নতুন জিনিস নয় অবশ্যই। 2001 সাল থেকে 2009 সাল অবধি রাশিয়া স্পেস ট্যুরিজম চালু করেছিল। তারা একাধিক জনকে নিয়ে গেছে মহাকাশে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অ্যাডভেঞ্চার, স্পেস অ্যাডভেঞ্চার নাম দিয়ে তারা এটা চালু করেছিল, এবং প্রত্যেকের কাছ থেকে তারা $25 মিলিয়ন করে নিয়েছিল এই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। মোট 7 জনকে নিয়ে গিয়েছিল, এবং আগামী দিনে এই ব্যাপারটা ব্যাপক হারে আসতে চলেছে। আপনারা অনেকেই জানেন স্পেস এক্স কোম্পানির নাম, যারা এরকম স্পেস ট্যুরিজম শুরু করবে, এবং তাদের ট্রায়াল রান শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু স্পেস এক্স ছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে। ব্লু গ্যালাকটিক, ভিশন হরাইজন, এরা সব নিয়ে যাচ্ছে ভবিষ্যতে, কিন্তু এটা ভীষণ খরচের ব্যাপার, এবং এর বিভিন্ন রকম প্যাকেজ থাকবে। মানে আপনি কক্ষপথে ঘুরলে একরকম, কক্ষপথের বাইরে ঘুরলে একরকম, আবার পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে আপনি চাঁদের কক্ষপথে ঘুরলে তার রেট আর এক রকম হবে। এবং এই ঘুরতে যাওয়ার প্যাকেজের রেটটা ছাড়াও আপনি কতদিন মহাকাশে থাকবেন তার জন্য আলাদা আলাদা রেট আছে। এবং এই প্রতিদিনের খরচ হিসাবে একটা রাফলি হিসাব করা হচ্ছে যে $35,000 প্রতিদিনের জন্য খরচা হবে। তো যাই হোক, এসব তো আমাদের জন্য নয়। সস্তায় কোনো প্যাকেজ নেই, প্রশ্নটা মনে আসবেই। হ্যাঁ, সস্তায় প্যাকেজও এসে গেছে। যে কোনো ট্যুরিজমে যখন দামি প্যাকেজ আসে তার পাশাপাশি একটা সস্তা প্যাকেজ চলে আসে।
স্পেস পার্সপেক্টিভ নামে একটা কোম্পানি, তারা এরকম সস্তায় ট্যুরিজম চালু করছে। তবে তারা একেবারে সরাসরি মহাকাশে নিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম নয়, তারা পৃথিবীতে থেকে 1,00,000 ফুট ওপরে নিয়ে যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তারা 30 কিলোমিটার ওপরে একজনকে নিয়ে যাবে, যেখান থেকে তারা পৃথিবীর যে হরাইজন অর্থাৎ দিগন্ত রেখা যে কার্ভটা আছে সেই জিনিসটা ভালো ফিল করতে পারবেন, মহাকাশটা মহাকাশের মতোই দেখতে পাবেন। তো এই ব্যাপারটা তারা দেবে এবং তারা এটা করবে হাইড্রোজেন বেলুন দিয়ে, এরকম পরিকল্পনা আছে। কস্ট কাটলমেন্ট হবে অবশ্যই অনেকটাই এবং খুবই সস্তা হয়ে যাবে। আপনারা এখানে এই প্যাকেজটা নিতে পারেন অনায়াসেই $1,25,000 বিনিময়ে। হ্যাঁ, এটা এতটাই সস্তা। ওয়ানপ্লাসকে নিয়ে আজকে বেশ কিছু খবর আছে, যার মধ্যে দু একটা খবর আপনাদের শোনা হবে, দু একটা খবর অবশ্যই আপনারা শোনেননি। প্রথম কথা, ওয়ানপ্লাসের সিইও পিট লাও তিনি ওপো থেকে গিয়ে ওয়ানপ্লাস তৈরি করেছিলেন এবং তিনি আবার ওপো মোবাইলে ফিরে আসছেন। যদিও তিনি ওয়ানপ্লাসেরই সিইও থাকবেন, ওয়ানপ্লাসের ফাউন্ডার হিসাবে সিইও হিসাবেই তিনি কাজ করবেন, কিন্তু ওপো মোবাইলে তিনি আবার জয়েন করছেন। এটা কি ভালো খবর? না, এটা অতটাও ভালো খবর না। এটাতে একটু খারাপ ইঙ্গিত বা খারাপ খবর রয়েছে। দীর্ঘদিন ধরে একটা ইঙ্গিত আসছিল এবং ডিজিটাল চ্যাট স্টেশন এটা ইঙ্গিত করছিলেন, আশঙ্কা করছিলেন এবং তিনি শেষ অবধি বলছেন যে এই আশঙ্কাই বোধহয় সত্যি হতে চলেছে। তিনি বলছেন যে ওয়ান প্লাসের ফোনেও ভবিষ্যতে আমরা হয়তো অক্সিজেন ওএস নয়, কালার ওএস দেখতে পাবো। যেরকম আমরা ওপোর ফোনে দেখি, যেরকম আমরা রিয়েলমির ফোনে দেখি, তেমনি কালার ওএস ওয়ান প্লাসের ফোনেও আসবে, কারণ সবাই একই প্যারেন্টাল কোম্পানির আন্ডারে বিবিকে ইলেকট্রনিক্স। বিশেষ করে ওপোর আন্ডারে রিয়েলমি আর ওয়ান প্লাস কাজ করছে, সেক্ষেত্রে কালার ওএস সবার ফোনেই চলে আসবে। এটা হলে কি ভালো হবে? আমার মতে এটা একদমই ভালো হবে না, কারণ ওয়ান প্লাস কেনার, ওয়ান প্লাস আপনাদেরকে রেকমেন্ড করার অন্যতম বড় কারণ হচ্ছে তাদের ওয়ান প্লাসের অক্সিজেন ওএস। এবং এইসব ইঙ্গিত, এই পরিবর্তনের ইঙ্গিত অনেক রকমভাবেই আসছে। ওয়ানপ্লাসের যে লোগোটা, সেই লোগোটা পাল্টে যাচ্ছে। ওয়ানপ্লাস একটা টুইট করেছিল এবং তারপর সেই টুইটটা ডিলিটও করে দিয়েছে। ওয়ানপ্লাস টুইট করে জানিয়েছিল যে তাদের ওয়ানপ্লাস জেড বা ওয়ানপ্লাস নর্ড যে ফোনটা, সেই ফোনটা 10ই জুলাই লঞ্চ করবে সন্ধ্যা 7টার সময় ইন্ডিয়াতে বা গ্লোবালি, যাই হোক 10ই জুলাই সন্ধ্যায় 7টায় লঞ্চ করবে এবং সেই টুইটটা তারা সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের আরেকটা টুইট এসছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ানপ্লাসের লোগো, যেটা আমরা চিরকাল দেখে এসেছি, ওয়ানপ্লাসের লোগো আমরা পরিচিত যেটার সাথে, ওয়ানপ্লাসের লাল লোগো, সেই লাল লোগোর কালার বদলে গিয়ে ওয়ানপ্লাস লেখাটা আমরা নীলের মধ্যে দেখতে পাচ্ছি। এটাও একটা ইঙ্গিত যে ওয়ানপ্লাস বোধহয় কিছু চেঞ্জ করতে চলেছে। হয়তো ওয়ানপ্লাস জেড বা নট, যেটা বাজেট সেগমেন্টের ফোন আসবে, সেটার লোগোর কালারটা ব্লু হবে, দামিগুলোর কালার রেড হবে। ওয়ানপ্লাস কী করবে কিছুই জানি না, তবে ওয়ানপ্লাস যদি কালার ওয়েস নিয়ে আসে সেটা খুবই দুঃখের হবে। ওই যে একটু আগে বলছিলাম, ইমপ্রেস না করতে পারলে কনফিউজড করে দিতে হবে। স্যামসাংও সেই পলিসি নিয়েই চলেছে। স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি M31 কদিন আগে লঞ্চ করলো, A31 কদিন আগে লঞ্চ করলো, তারা এবার সম্ভবত M31s নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, তাদের একটা ফোন লিস্টেড হয়ে গেছে, গেজেটস ডেটা লিক থেকে আমরা জানতে পাচ্ছি যে সেই ফোনটা তারা লিস্টেড করেছে টিইউভি সার্টিফিকেশন সাইটে এবং সেখানে 6000 mAh ব্যাটারি আছে। অবশ্যই এটা কনফার্ম নয় যে M31s, তবে দেখে মনে হচ্ছে M31AC আসতে চলেছে এবং অবশ্যই তেমন কিছু চেঞ্জ থাকবে না, সামান্য অদল বদল করে স্যামসাং এই ফোনটা নিয়ে আসবে। অ্যাটলিস্ট স্যামসাং যদি এখানে এক্সিনোস 9611 প্রসেসরের বদলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো একটু ভালো প্রসেসর দেয়, তাহলে অবশ্যই আমরা এই ফোনটার ব্যাপারে আগ্রহী হব। রিয়েলমি বাডস এয়ার নিও রিভিউ করেছিলাম গতকাল, না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই দেখে নেবেন। এবং এটা বাংলাদেশে, ইন্ডিয়াতে সব জায়গায় লঞ্চ করে গেছে এবং কম্পিটিটিভ প্রাইসেই লঞ্চ করেছে। এবং তার থেকেও কম দামে আরেকটা TWS রিয়েলমি লঞ্চ করবে 25 তারিখ এই মাসে, যেটা কানের মধ্যে ঢুকে যায়। বাডস এয়ার নিও বা বাডস এয়ার যেগুলো আছে সেগুলো কানের বাইরে ঝোলে বড়, অনেকে পছন্দ করেন না। তো ছোট TWS আরও কম দামে, মানে 2000 রুপিরও কম দামে সেটা আসতে চলেছে 25 তারিখ। এবং সেটা তাইওয়ানে এনসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর ছবিটা যা লিক হয়েছে দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগছে। এমনিতে ছবিতে যখন অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় যতটা ভালো লাগে, এখানে অতটা ভালো লাগছে না। কিন্তু এটা যে দুটো কালার মেশানো হয়েছে, রিয়েলমি এইসব কালার এবং লুকস ডিজাইন নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছে, এই ব্যাপারটা আমার ভালো লাগছে। এখানে হলুদ এবং ব্ল্যাকের যে কম্বিনেশনটা করা হয়েছে, এটার জন্য এটা একটা অভিনব কিছু হচ্ছে, বেশ একটা ফাঙ্কি লুক এসছে। অবশ্যই এটা ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু সাউন্ড কোয়ালিটি কেমন হবে এটাই হচ্ছে আসল ব্যাপার, এটা আমার কাছে আসলে আমি রিভিউ করার সময় অবশ্যই দেখে আপনাদেরকে জানাবো। টেক নিউজ এখন অবধি কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করতে ভুলে যাবেন না, কিন্তু লাইক করে দিয়ে তারপরে যাবেন। আজকে শেষ খবরে অ্যাপেলকে দিয়েই খবর শেষ করব। আইফোন তাদের ফোল্ডিং ফোন নিয়ে আসছে। অ্যাপেল তাদের ফোল্ডিং ফোন 2021 সালের জানুয়ারি মাসে নিয়ে আসবে, এটা গিজমো চায়না তাদের লিকে জানিয়েছে এবং এটা কোনো কনফার্ম খবর নয়, এটা একটা আন্দাজ করা হচ্ছে। তবে অ্যাপেলের বায়োনিক A14 চিপসেট প্রোডাকশন শুরু হয়ে গেছে, প্রোডাকশনে চলে গেছে সেটা, এটা কিন্তু কনফার্ম খবর।
এবং অ্যাপেলের iOS যেটা শোনা যাচ্ছিল যে নাম চেঞ্জ হয়ে যাবে, সেটা নাম নাও চেঞ্জ হতে পারে, কারণ অ্যাপেল আজকে একটা টিজার দিয়েছে, সেই টিজার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে iOS 14ই দেখানো হচ্ছে, এবং সেক্ষেত্রে নাম হয়তো চেঞ্জ হবে না, এবং নতুন কিছু ফিচার্স আসছে, ওয়ালপেপার টেলপেপার এইসব থাকছে। দেখা যাক কেমন হয় iOS। আমরা খুব একটা আগ্রহী নই। আপনাদের মধ্যে কজন আগ্রহী আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।